পালাবার চেষ্টা করবেন না মিস্টার মজুমদার, আমার হাতে অস্ত্র রয়েছে। ঠিক সেই মুহূর্তেই শোনা গেল একটা জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ আর একটা পিস্তলের আওয়াজ। আমরা দুজনে দৌড়ে গাছগাছড়া ঝোপঝাড় ভেঙে এগিয়ে গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে মিস্টার সরকার হাতে রিভলভার নিয়ে আমাদের দিকে পেছন করে দাঁড়িয়ে আছেন। তেঁতুল গাছের পরেই কালকের দেখা পুকুরটা, আর জলের বেশিরভাগই সবুজ পানায় ঢাকা। লোকটা আগেই লাফ দিয়েছে, বললেন মিস্টার সরকার। সাঁতার জানে না। গিরিশ, দেখো তো দেখি টেনে তুলতে পারো কিনা। চিঠিটা পড়ে ফেলুদাকে ফেরত দিয়ে বললাম, পলাশি মানে কি সেই যুদ্ধের পলাশি? আর কটা পলাশি আছে ভাবছিস বাংলাদেশে? বলল ফেলুদা। তবে তুই যদি ভাবিস যে সেখানে এখনো অনেক ঐতিহাসিক চিহ্ন ছড়িয়ে রয়েছে, তাহলে খুব ভুল করবি। কিচ্ছু নেই। এমনকি সিরাজউদ্দৌলার আমলে যে পলাশবন থেকে পলাশির নাম হয়েছিল, তার একটি গাছও এখন নেই। তুমি কি যাবে? ফেলুদা চিঠিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বুড়ো মানুষ ডাকছে এভাবে, তাছাড়া উদ্দেশ্যটা কি সেটা জানারও একটা কৌতূহল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পাড়াগাঁয় শীতকালের সকাল সন্ধ্যেতে মাঠের ওপর কেমন একটা ধোঁয়া জমে থাকে দেখেছিস? গাছগুলোর গুঁড়ি আর মাথার ওপরটা খালি দেখা যায়। আর সন্ধ্যেটা নামে ঝপ করে, আর তারপরেই কনকনে ঠান্ডা। আর না, এসব কতকাল দেখিনি। তবে দে তো একটা পোস্টকার্ড। চিঠি পৌঁছতে ৩-৪ দিন লেগে যেতে পারে হিসেব করেই ফেলুদা যাওয়ার তারিখটা জানিয়েছিল কালী কিঙ্কর মজুমদারকে। আমরা সেই অনুযায়ী ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জারে চেপে পলাশি পৌঁছলাম ১২ই নভেম্বর রবিবার সন্ধে ৬:৩০। ট্রেনের কামরা থেকেই ধান ক্ষেতের ওপর ঝপ করে সন্ধে নামা দেখছি। স্টেশনে যখন পৌঁছলাম তখন চারিদিকে বাতিটাতি জ্বলে গেছে, যদিও আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। কালেক্টর বাবুর কাছে টিকিট দিয়ে বাইরে বেরিয়ে যে গাড়িটা চোখে পড়ল সেটাই যে মজুমদার মশাইয়ের গাড়ি, তাতে কোনো সন্দেহ নেই। এরকম গাড়ি আমি কখনো দেখিনি। ফেলুদা বলল, ছেলেবেলায় এক আধটা দেখে থাকতে পারে, তবে নামটা শোনা এটুকু বলতে পারে। কাপড়ের হুডওয়ালা অ্যাম্বাসেডারের চেয়ে ১.৫ লম্বা আমেরিকান গাড়ি, নাম হাফমোবিল। গায়ের গাঢ় লাল রং এখানে ওখানে চটে গেছে। হুডের কাপড়ে ৩ জায়গায় তাপ্পি। তাও কেন জানি গাড়িটাকে দেখলে বেশ সমীহ হয়। এমন গাড়ির সঙ্গে উর্দি পড়া ড্রাইভার থাকলে মানাতো ভালো। যিনি রয়েছেন তিনি পরে আছেন সাধারণ ধুতি আর সাদা শার্ট। তিনি গাড়িতে হেলান দিয়ে সিগারেট খাচ্ছিলেন। আমাদের এগিয়ে আসতে দেখে সেটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মজুমদার বাড়িতে যাবেন আপনারা? আগে হ্যাঁ, বলল ফেলুদা। ঘুরঘুটিয়া। আসুন। ড্রাইভার দরজা খুলে দিলেন। আমরা ৪০ বছরের পুরনো গাড়ির ভেতর ঢুকে সামনের দিকে পা ছড়িয়ে হেলান দিয়ে আরাম করে বসলাম। ড্রাইভার হ্যান্ডেল মেরে স্টার্ট দিয়ে গাড়ি ঘুরঘুটিয়ার দিকে রওনা করিয়ে দিলেন। রাস্তা ভালো নয়, গাড়ির স্প্রিংও পুরনো, তাই আরাম বেশিক্ষণ টিকল না। তবুও পলাশির বাজার ছাড়িয়ে গাড়ি গ্রামের খোলা রাস্তায় পড়তেই চোখ আর মন একসঙ্গেই জুড়িয়ে গেল। ফেলুদা ঠিকই বলেছিল, ধানে ভরা ক্ষেতের ওপর গাছপালায় ঘেরা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আর তারই আশেপাশে জমাট বাঁধা ধোঁয়া ছড়িয়ে বিছিয়ে আছে মেঘের মতো মাটি থেকে ৮-১০ হাত উপরে। চারিদিকে দেখে মনে হচ্ছিল একেই বোধহয় বলে ছবির মতো সুন্দর। এরকম একটা জায়গায় যে আবার একটা পুরনো জমিদার বাড়ি থাকতে পারে সেটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মিনিট ১০ চলার পর রাস্তার দুপাশের গাছপালা দেখে বুঝতে পারলাম আম জাম কাঁঠাল ভরা একটা বাগানের মধ্যে দিয়ে চলেছি। তারপর রাস্তাটা ডান দিকে ঘুরে একটা পোড়ো মন্দির পেরোতেই সামনে দেখতে পেলাম নহবতখানা সমেত একটা শ্যাওলা ধরা প্রকাণ্ড সাদা ফটক।
আমাদের গাড়িটা 3 বার হর্ন দিয়ে ফটকের ভেতরে ঢুকতেই সামনে বিশাল বাড়িটা বেরিয়ে পড়ল। পেছনে সন্ধ্যার আকাশ থেকে লালটা ডুবে গিয়ে এখন শুধু একটা গাঢ় বেগুনি ভাব রয়েছে। অন্ধকার বাড়িটা আকাশের সামনে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার অবস্থা যে প্রায় জাদুঘরে রাখার মতো সেটা কাছে গিয়েই বুঝতে পারলাম। দেওয়ালে স্যাঁতা ধরেছে, সর্বাঙ্গে পলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। সেই ইটের মধ্যেও আবার ফাটল ধরে তার ভেতর থেকে গাছপালা গজিয়েছে। গাড়ি থেকে নেমে ফেলুদা প্রশ্ন করল, এদিকে ইলেকট্রিসিটি নেই বোধ হয়? আগে না, বলল ড্রাইভার। 3 বছর ধরে শুনছি আসবে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে উপর দিকে চাইলে দোতলার অনেকগুলো ঘরের জানলা দেখা যায়, কিন্তু তার একটাতেও আলো আছে বলে মনে হয় না। ডান দিকে কিছু দূরে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, যাতে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। বোধহয় মালি বা দারোয়ান বা ওই রকম কেউ থাকে ঘরটাতে। মনে মনে বললাম, ফেলুদা ভালো করে খোঁজ খবর না নিয়ে কোথায় এসে হাজির হলো কে জানে। একটা লণ্ঠনের আলো এসে পড়ল বাড়ির সদর দরজা দিয়ে বাইরের জমিতে। তারপরেই একজন বুড়ো চাকর এসে দরজার মুখটাতে দাঁড়ালো। ইতিমধ্যে ড্রাইভার গাড়িটাকে নিয়ে গেছে বোধহয় গ্যারেজের দিকে। চাকরটা ভুরু কুঁচকে একবার আমাদের দিকে দেখে নিয়ে বলল, ভেতরে আসুন। আমরা দুজনে তার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। লম্বায় চওড়ায় বাড়িটা যে অনেকখানি জায়গা জুড়ে আছে সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু আর সবই কেমন যেন ছোট ছোট। দরজাগুলো বেঁটে বেঁটে, জানলাগুলো কলকাতার যে কোনো সাধারণ বাড়ির জানলার অর্ধেক। ছাদটা প্রায় হাত দিলে ছোঁয়া যায়। ফেলুদাকে জিজ্ঞেস করতে বলল, 150-200 বছর আগের বাংলাদেশের গ্রামের জমিদার বাড়িগুলো বেশিরভাগই নাকি এই রকমই ছিল। লম্বা বারান্দা পেরিয়ে ডান দিকে ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই একটা আশ্চর্য নতুন জিনিস দেখলাম। ফেলুদা বলল, একে বলে চাপা দরজা। ডাকাতদের আটকাবার জন্য এরকম দরজা তৈরি হতো। এ দরজা বন্ধ করলে আর খাড়া দাঁড়িয়ে থাকে না, ভাঁজ হয়ে মাথার উপরে সিলিংয়ের মতো তেরচাভাবে শুয়ে পড়ে। দরজার গায়ে যে ফুটোগুলো দেখছিস, সেগুলো দিয়ে বল্লম ঢুকিয়ে ডাকাতদের খুঁচিয়ে তাড়ানো হতো। দরজা পেরিয়ে একটা লম্বা বারান্দা, তার শেষ মাথায় কুলুঙ্গিতে একটা প্রদীপ জ্বলছে। তারই পাশে একটা দরজা দিয়ে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা তিনজনে। এই ঘরটা বেশ বড়, আরো বড় মনে হতো যদি এত জিনিসপত্র না থাকতো। একটা প্রকাণ্ড খাট ঘরের প্রায় অর্ধেকটা দখল করে আছে। তার মাথার দিকে বাঁ পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক। এছাড়া চেয়ার রয়েছে 3টে, একটা এমনি আলমারি, আর মেঝে থেকে ছাদ অবধি বইয়ে ঠাসা একটা বুকশেলফ। আর রয়েছে খাটের ওপর কম্বল মুড়ি দিয়ে শোয়া একজন বৃদ্ধ ভদ্রলোক। টেবিলের উপর রাখা একটা মোমবাতির আলো তার মুখে পড়ছে, আর সেই আলোতে বুঝতে পারছি সাদা দাড়ি গোঁফের ফাঁক দিয়ে ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসছেন। বসুন, বললেন কালীকিঙ্কর মজুমদার। নাকি বসো বলবো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে অর্ধেকেরও বেশি ছোট। তুমি বলি কি বলো? নিশ্চয়ই। ফেলুদা আমার কথা চিঠিতেই লিখে দিয়েছিল, এখন আলাপ করিয়ে দিল। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দুজনেরই নমস্কারের উত্তরে উনি কেবল মাথা নাড়লেন। খাটের সামনেই দুটো পাশাপাশি চেয়ারে বসলাম আমরা দুজনে। চিঠিটা পেয়ে
কৌতূহল হয়েছিল নিশ্চয়? ভদ্রলোক হালকা হেসে জিজ্ঞেস করলেন। না হলে আর দূর আসি? বেশ বেশ। মজুমদার মশাই সত্যিই খুশি হয়েছেন, এটা বেশ বোঝা যাচ্ছিল। না এলে আমি দুঃখ পেতাম, মনে করতাম তুমি দাম্ভিক। আর তাছাড়া তুমিও একটা পাওনা থেকে বঞ্চিত হতে। অবশ্যই জানি না এই সব বই তোমার আছে কিনা। ভদ্রলোকের দৃষ্টি টেবিলের দিকে ঘুরে গেল। 4টে মোটা মোটা বই রাখা রয়েছে মোমবাতির পাশেই। ফেলুদা উঠে গিয়ে বইগুলো নেড়ে চেড়ে দেখে বলল, সর্বনাশ, এ যে দেখছি খুবই দুষ্প্রাপ্য বই, আর প্রত্যেকটা আমার পেশা সম্পর্কে। আপনি নিজে কি কোনো কালে? না, ভদ্রলোক হেসে বললেন, আমি নিজে কোনোদিনই গোয়েন্দাগিরি করিনি। ওটা বলতে পারো আমার যুবা বয়সের একটা শখ বা হবি। আজ থেকে 52 বছর আগে আমাদের পরিবারে একটা খুন হয়, পুলিশ লাগানো হয়। ম্যালকম বলে এক সাহেব গোয়েন্দা খুনি ধরে দেয়। সেই ম্যালকমের সঙ্গে কথাবার্তা বলে আমার গোয়েন্দাগিরি সম্পর্কে কৌতূহল হয়। তখনই এইসব বই কিনি। সেই সঙ্গে অবশ্যই গোয়েন্দা কাহিনী পড়ারও খুব শখ ছিল। এমএল গ্যাবোরিওর নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, উৎসাহের সঙ্গে বলে উঠল ফেলুদা। ফরাসি লেখক, প্রথম ডিটেকটিভ উপন্যাস লেখেন। মাথা নেড়ে বললেন কালীকিঙ্কর মজুমদার। তার সব কটা বই আমার আছে। আর তাছাড়া এডগার অ্যালান পো, কনান ডয়েল, এ তো আছেই। বই যা কিনেছি তার সবই 40 বছর বা তারও বেশি আগে। তার চেয়ে বেশি আধুনিক কিছু নেই আমার কাছে। আজকাল অবশ্যই এই লাইনের কাজ অনেক বেশি অগ্রসর হয়েছে, অনেক সব নতুন বৈজ্ঞানিক উপায় আবিষ্কার হয়েছে। তবে তোমার বিষয়ে যেটুকু জেনেছি তাতে মনে হয় তুমি আরো সরলভাবে, প্রধানত মস্তিষ্কের উপর নির্ভর করে কাজ করো, আর বেশ সাকসেসফুলি করছো। কথাটা ঠিক বলেছি কি? সাকসেসের কথা জানি না, তবে পদ্ধতি সম্বন্ধে যেটা বললেন সেটা ঠিক। সেটা জেনেই আমি তোমাকে ডেকেছি। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা নিজের জায়গায় ফিরে এসেছে। মোমবাতির স্থির শিখাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কালীকিঙ্কর বাবু বললেন, আমার যে শুধু 70-এর ওপর বয়স হয়েছে তা নয়, আমার শরীরও ভালো নেই। আমি চলে গেলে এইসব বইয়ের কি দশা হবে জানি না। তাই ভাবলাম অন্তত এই কটা যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে এগুলোর যত্ন হবে, কদর হবে। ফেলুদা অবাক হয়ে তাকের বইগুলোর দিকে দেখছিল। বলল, এ সবই কি আপনার নিজের বই? কালীকিঙ্কর বাবু বললেন, বইয়ের শখ মজুমদার বংশে একমাত্র আমারই। আর নানা বিষয়ে যে উৎসাহ ছিল আমার, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তা তো বটেই। আর্কিওলজির বই রয়েছে, আর্টের বই, বাগান সম্বন্ধে বই, ইতিহাস, জীবনী, ভ্রমণ কাহিনী, এমনকি থিয়েটারের বইও তো দেখছি। তার মধ্যে কিছু বেশ নতুন বলে মনে হচ্ছে। এখনো বই কেনেন নাকি? তা কিনি বই কি। রাজেন বলে আমার একটি ম্যানেজার গোছের লোক আছে। তাকে মাসে 2-3 বার করে কলকাতায় যেতে হয়। তখন লিস্ট করে দিই, ও কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসে। ফেলুদা টেবিলের ওপর রাখা বইগুলোর দিকে দেখে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। কালীকিঙ্কর বাবু বললেন, বইগুলো নিজের হাতে করে তোমার হাতে তুলে দিতে পারলে আরো বেশি খুশি হতাম, কিন্তু আমার দুটো হাতই অকেজো হয়ে গেছে। আমরা দুজনেই একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। উনি হাত দুটো কম্বলের তলায় ঢুকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু সেটার যে কোনো বিশেষ কারণ আছে সেটা বুঝতে পারিনি।
আর্থরাইটিস জানো তো, যাকে সোজা বাংলায় বলে গেঁটে বাত। হাতের আঙুলগুলো আর ব্যবহার করতে পারি না। এখন অবশ্যই আমার ছেলে কিছুদিন হলো এখানে এসে রয়েছে, নইলে আমার চাকর গোকুলই আমাকে খাইয়ে টাইয়ে দেয়। আপনার চিঠিটা কি আপনার ছেলে লিখেছিলেন? না, ওটা লিখেছিল রাজেন। বৈষয়িক ব্যাপারগুলো ওই দেখে। ডাক্তার ডাকার দরকার হলে গাড়ি করে গিয়ে নিয়ে আসে বহরমপুর থেকে। পলাশিতে ভালো ডাক্তার নেই। লক্ষ্য করছিলাম ফেলুদার দৃষ্টি মাঝে মাঝে চলে যাচ্ছে ঘরের কোণে রাখা সিন্দুকটার দিকে। ও বলল, আপনার সিন্দুকটার একটু বিশেষত্ব আছে বলে মনে হচ্ছে। তালাচাবির ব্যবস্থা নেই দেখছি, কম্বিনেশনে খোলে বুঝি? কালী কিঙ্কর বাবু হেসে বললেন, ঠিকই ধরেছ, একটা বিশেষ সংখ্যা আছে, সেই অনুযায়ী নবটা ঘোরালে তবে খোলে। এসব অঞ্চলে এককালে ডাকাতের খুব উপদ্রব ছিল জানো তো। আমার পূর্বপুরুষই তো ডাকাতি করে জমিদার হয়েছে, তারপর আবার আমরাই ডাকাতের হাতে লাঞ্ছনা ভোগ করেছি। তাই মনে হয়েছিল তালার বদলে কম্বিনেশন করলে হয়তো আরেকটু নিরাপদ হবে। কথাটা শেষ করে ভদ্রলোক ভুরু কুঁচকে কি যেন ভাবলেন। তারপর তার চাকরের নাম ধরে একটা হাঁক দিলেন। গোকুল! প্রায় সঙ্গে সঙ্গে বুড়ো গোকুল এসে হাজির হল। কালীকিঙ্কর বাবু বললেন, একবার খাঁচাটা আনো তো গোকুল, হেঁটে দেখাবো। গোকুল কয়েক সেকেন্ডের মধ্যেই একটা খাঁচায় একটা টিয়া নিয়ে এসে হাজির। মোমবাতির আলোয় টিয়ার চোখ দুটো জ্বলজ্বল করছে। কালীকিঙ্কর বাবু পাখিটার দিকে চেয়ে বললেন, বলো তো মা, ত্রিনয়ন ত্রিনয়ন বলো তো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আশ্চর্য পরিষ্কার গলায় পাখি বলে উঠল, ত্রিনয়ন, ও ত্রিনয়ন। আমি তো পাখিকে এত পরিষ্কার কথা বলতে কখনো শুনিনি। কিন্তু ওখানেই শেষ নয়, সঙ্গে আরো দুটো কথা জুড়ে দিল টিয়া। একটু জিরব, একটু জিরব। তারপর আবার পুরো কথাটা পরিষ্কার করে বলে উঠল টিয়া। ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরব। ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, ত্রিনয়নকে? কালীকিঙ্কর বাবু হো হো করে হেসে উঠে বললেন, সেটা বলবো না তোমাকে, শুধু এইটুকু বলবো যে যেটা বলছে সেটা হলো একটা সংকেত। 12 ঘন্টা সময় আছে তোমার। দেখো তো তুমি সংকেতটা বার করতে পারো কিনা। আমার সিন্দুকের সঙ্গে সংকেতটার যোগ আছে, বলে দিলাম। ফেলুদা বলল, টিয়াকে ওটা শেখানোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা জানতে পারি কি? নিশ্চয়ই পারো, বললেন কালীকিঙ্কর মজুমদার। বয়সের সঙ্গে অধিকাংশ মানুষের স্মরণ শক্তি কমে আসে, সেটা জানো তো। বছর 3 আগে একদিন সকালে হঠাৎ দেখি সিন্দুকের সংকেতটা মনে আসছে না। বিশ্বাস করবে, সারা দিন চেষ্টা করেও নম্বরটা মনে করতে পারিনি। শেষটায় মনে পড়ল মাঝরাত্রিরে। নম্বরটা লিখেও রাখিনি কোথাও, কারণ কখন যে কার কি অভিসন্ধি হয় সেটা তো বলা যায় না। তাই মনে হয়েছিল ওটা মাথায় রাখাই ভালো। এক আমার ছেলে জানতো, কিন্তু সে থাকে বাইরে বাইরে। তাই পরদিনই একটা টিয়া সংগ্রহ করে নম্বরটা একটা সাংকেতিক চেহারা দিয়ে পাখিটাকে পড়িয়ে দিই। এখনো মাঝে মাঝেই সংকেতটা বলে ওঠে। অন্য পাখিরা যেমন বলে রাধা কিষাণ বা ঠাকুর বাদ দাও।
ফেলুদা সিন্দুকটার দিকে দেখছিল। হঠাৎ ভ্রুকুটি করে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল সেটার দিকে। তারপর ফিরে এসে টেবিলের ওপর থেকে মোমবাতিটা তুলে নিয়ে আবার ফিরে গেল সিন্দুকটার দিকে। কি দেখছো ভাই? বললেন কালীকিঙ্কর বাবু। তোমার ডিটেকটিভের চোখে কিছু ধরা পড়লো নাকি? ফেলুদা সিন্দুকের সামনেটা পরীক্ষা করে বলল, আপনার সিন্দুকের দরজার উপর কিঞ্চিত বলপ্রয়োগ করা হয়েছে বলে মনে হয়। বোধহয় কেউ দরজাটা খুলতে চেষ্টা করেছিল। কালীকিঙ্কর বাবু গম্ভীর হয়ে গেলেন। তুমি এ বিষয়ে নিশ্চিত? ফেলুদা মোমবাতিটা আবার টেবিলের উপর রেখে বলল, ঝাড়পোছ করতে গিয়ে এরকম দাগ পড়বে বলে মনে হয় না, কিন্তু এ ধরনের ঘটনার কোনো সম্ভাবনা আছে কি সেটা আপনিই ভালো বলতে পারবেন। কালীকিঙ্কর বাবু একটু ভেবে বললেন, বাড়িতে লোক বলতে তো আমি, গোকুল, রাজেন, আমার ড্রাইভার মণিলাল, ঠাকুর আর মালি। আমার ছেলে বিশ্বনাথ দিন 5 হলো এসেছে। ও থাকে কলকাতায়, ব্যবসা করে। আমার সঙ্গে যোগাযোগ বিশেষ নেই। এবারে এসেছে ওই যা বললাম আমার অসুখের খবর পেয়ে। গত সোমবার সকালে আমার বাগানের বেঞ্চিটায় বসেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গে চোখে অন্ধকার দেখে আবার বেঞ্চিতেই পড়ে যাই। রাজেন পলাশী থেকে বিশ্বনাথকে ফোন করে দেয়। ও পরদিনই ডাক্তার নিয়ে চলে আসে। মনে হচ্ছে একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। যাই হোক, আমার এমনিতেও আর বেশি দিন নেই সেটা আমি জানি। এই শেষ কটা দিন কি সংশয়ের মধ্যে কাটাতে হবে? আমার ঘরে ঢুকে ডাকাত আমার সিন্দুক ভাঙবে। ফেলুদা কালীকিঙ্কর বাবুকে আশ্বাস দিল, আমার সন্দেহ নির্ভুল নাও হতে পারে। হয়তো সিন্দুকটা যখন প্রথম বসানো হয়েছিল তখনই ঘষাটা লেগেছিল। দাগগুলো টাটকা না পুরনো সেটা এই মোমবাতির আলোতে বোঝা যাচ্ছে না। কাল সকালে আরেকবার দেখব। আপনার চাকরটি বিশ্বাসী তো? গোকুল আছে প্রায় 30 বছর। আর রাজেন বাবু? রাজেনও পুরনো লোক, মনে তো হয় বিশ্বাসী। তবে ব্যাপারটা কি জানো, আজ যে বিশ্বাসী কাল সে যে বিশ্বাসঘাতকতা করবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। ফেলুদা মাথা নেড়ে কথাটায় সায় দিয়ে বলল, যাই হোক, গোকুলকে বলবেন একটু দৃষ্টি রাখতে। আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। যাক। কালীকিঙ্কর বাবুকে খানিকটা আশ্বস্ত বলে মনে হলো। আমরা উঠে পড়লাম। ভদ্রলোক বললেন, গোকুল তোমাদের ঘর দেখিয়ে দেবে। লেপ, কম্বল, তোষক, বালিশ, মশারি সব কিছুরই ব্যবস্থা আছে। বিশ্বনাথ একটু বহরমপুরে গেছে, এই ফিরল বলে। ও এলে তোমরা খাওয়া দাওয়া করে নিও। কাল সকালে যাওয়ার আগে যদি চাও তো আমার গাড়িতে করে আশেপাশে একটু ঘুরে দেখে নিও। যদিও দ্রষ্টব্য বলে খুব যে একটা কিছু আছে তা নয়। ফেলুদা টেবিলের উপর থেকে বইগুলো নিয়ে এলো। গুড নাইট করার আগে কালীকিঙ্কর বাবু আর একবার হেয়ালির কথাটা মনে করিয়ে দিলেন। ওটার সমাধান করতে পারলে তোমাকে আমার গ্যাবোরিও সেটটা উপহার দেব। গুড নাইট। গোকুল আমাদের সঙ্গে নিয়ে দুটো বারান্দা পেরিয়ে আমাদের ঘর দেখিয়ে দিল। আগে থেকেই ঘরে একটা লণ্ঠন রাখা ছিল। সুটকেস আর হোল্ডলও দেখলাম ঘরের এক কোণে রাখা রয়েছে। কালীকিঙ্কর বাবুর ঘরের চেয়ে এই ঘরটা ছোট হলেও জিনিসপত্র কম থাকাতে হাঁটা চলার জায়গা এটাতে একটু বেশি। ফর্সা চাদর পাতা খাটের ওপর বসে ফেলুদা বলল,
সংকেতটা মনে পড়ছে বুঝছে? এই রে, ত্রিনয়ন নামটা মনে আছে, কিন্তু সমস্ত সংকেতটা জিজ্ঞেস করে ফেলুদা পেঁচে ফেলে দিয়েছে। পারলি না তো? ঝোলা থেকে আমার খাতাটা বার করে সংকেতটা লিখে ফেল। গ্যাবোরিয়ার বইগুলোর উপর বেজায় লোভ হচ্ছে। খাতা পেন্সিল নিয়ে বসার পর ফেলুদা বলল, আর আমি গোটা গোটা অক্ষরে লিখে ফেললাম, ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। লিখে নিজেরই মনে হলো, এ আবার কি রকমের সংকেত? এ তো মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ফেলুদা এর সমাধান করবে কি করে? ফেলুদা এদিকে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলা খুলে বাইরে দেখছে। জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমা। আমি ফেলুদার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা বাড়ির পেছন দিক। ফেলুদা বলল, একটা পুকুর টুকুর গোছের কিছু আছে বলে মনে হচ্ছে ডান দিকটায়। ঘন গাছপালার ফাঁক দিয়ে দূরে জল চিকমিক করছে, সেটা আমিও দেখেছি। এক টানা ঝিঁঝি ডেকে চলেছে। তার সঙ্গে এই মাত্র যোগ হলো শেয়ালের ডাক। আমার মনে হলো, এত নির্জন জায়গায় এর আগে কখনো আসিনি। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। ফেলুদা পাল্লা দুটো বন্ধ করতেই একটা মোটরের আওয়াজ পেলাম। এটা অন্য গাড়ি, সেই বিশাল প্রাচীন আমেরিকান গাড়ি নয়। বিশ্বনাথ মজুমদার এলেন বলে মনে হচ্ছে, ফেলুদা মন্তব্য করল। তার মানে এবার খেতে ডাকবে। সত্যি বলতে কি, বেশ খিদে পেয়ে গিয়েছিল। একটায় ট্রেন ধরবো বলে সকালে খেয়ে বেরিয়েছি। পথে রানাঘাট স্টেশনে অবশ্যই মিষ্টি আর চা খেয়ে নিয়েছিলাম। হয়তো এমনিতে খিদে পেত না, কারণ ঘড়িতে বলছে সবেমাত্র 8টা বেজেছে। কিন্তু এখানে তো আর কিছু করার নেই। এমনকি লণ্ঠনের আলোতে বইও পড়া যাবে না। তাই মনে হচ্ছিল খেয়ে দিয়ে কম্বলের তলায় ঢুকতে পারলে মন্দ হয় না। এতক্ষণ খেয়াল করিনি, এবার দেখলাম আমাদের ঘরের দেয়ালে একটা ছবি রয়েছে, আর ফেলুদা সেটার দিকে চেয়ে আছে। ফটো নয়, আঁকা ছবি, আর বেশ বড়। সেটা যে কালীকিঙ্কর বাবুর পূর্বপুরুষের ছবি তাতে কোনো সন্দেহ নেই। খালি গায়ে বসে আছেন বাবু চেয়ারের ওপর। পাকানো গোঁপ, কাঁধ অব্দি লম্বা চুল, টানা টানা চোখ, আর বিরাট চওড়া কাঁধ। মুগুর ভাজা কুস্তি করা শরীর। ফিস ফিস করে বলল ফেলুদা, মনে হচ্ছে ইনি সেই প্রথম ডাকাত জমিদার। বাইরে পায়ের শব্দ। আমরা দুজনেই দরজার দিকে চাইলাম। গোকুল বাইরে একটা লণ্ঠন রেখে গিয়েছিল, আর আলোটা ঢেকে প্রথমে একটা ছায়া ঘরের মেঝেতে পড়ল, আর তারপর একটা অচেনা মানুষ চৌকাঠের বাইরে এসে দাঁড়ালো। ইনি কি বিশ্বনাথ মজুমদার? না, হতেই পারে না। খাটো করে পরা ধুতি, গায়ে ছাই রঙের পাঞ্জাবি, ঝোপো গোপ, আর চোখে পুরু চশমা। ভদ্রলোক গলা বাড়িয়ে ভরু কুচকে বোধহয় আমাদের খুঁজছেন। কিছু বলবেন রাজেনবাবু? ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক যেন এতক্ষণে আমাদের দেখতে পেলেন। এবার সর্দি বসা গলায় কথা এলো। ছোটবাবু ফিরেছেন, ভাত দিতে বলেছি। গোকুল আপনাদের খবর দেবে। রাজেনবাবু চলে গেলেন। কিসের বন্ধ বলো তো? আমি জিজ্ঞেস করলাম ফেলুদাকে। বুঝতে পারছিস না? ন্যাপথলিন। গরম পাঞ্জাবিটা সবেমাত্র বার করেছে ট্রাঙ্ক থেকে। রাজেনবাবুর পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার বুঝতে পারলাম আমরা কি আশ্চর্য থমথমে পরিবেশের মধ্যে রয়েছি। এরকম জায়গায় দিনের পর দিন
মানুষ থাকে কি করে? ফেলুদা পাশে থাকলে সাহসের অভাব হবে না জানি, কিন্তু না থাকলে এই আদ্যিকালের পুরো জমিদার বাড়িতে 5 মিনিটও থাকার সাধ্য হতো না আমার। কালীকিঙ্কর বাবু আবার নিজেই বললেন এ বাড়িতে নাকি এককালে খুন হয়েছিল। কোন ঘরে কে জানে? ফেলুদা এর মধ্যে লণ্ঠন সমেত টেবিলটাকে কাছে টেনে এনে খাটে বসে খাতা খুলে সংকেত নিয়ে ভাবা শুরু করে দিয়েছে। দু একবার যেন ত্রিনয়ন বলে বিড় করতেও শুনলাম। আমি আর কি করি, দরজা দিয়ে বেরিয়ে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ওটা কি? বুকটা ধড়াস করে উঠল। কি জানি একটা নড়ে উঠেছে বারান্দার ওদিকটায়, যেখানে লণ্ঠনের আলো অন্ধকারে মিশে গেছে। দাঁতে দাঁত চেপে চেয়ে রইলাম অন্ধকারের দিকে। এবার বুঝলাম ওটা একটা বিড়াল। ঠিক সাধারণ সাদা বা কালো বিড়াল নয়, এটার গায়ে বাঘের মতো ডোরা। বিড়ালটা কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে একটা হাই তুলে উল্টো দিকে ফিরে হেলতে দুলতে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তার কিছু পরেই শুনলাম কর্কশ গলায় টিয়ার ডাক। তারপরেই আবার সব চুপচাপ। বিশ্বনাথ বাবুর ঘরটা কোথায় কে জানে? তিনি কি দোতলায় থাকেন না একতলায়? রাজেন বাবুই বা কোথায় থাকেন? আমাদের এমন ঘর দিয়েছে কেন যেখান থেকে কারুর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না? আমি ঘরে ফিরে এলাম। ফেলুদা খাটের ওপর পা তুলে দিয়ে খাতা হাতে নিয়ে ভাবছে। আর না পেরে বললাম, এরা তো দেরি করছে কেন বলো তো? ফেলুদা ঘড়ি দেখে বলল, তা মন্দ বলিসনি, প্রায় 15 মিনিট হয়ে গেল। বলেই আবার খাতার দিকে মন দিল। আমি ফেলুদার পাওয়া বইগুলো উল্টে পাল্টে দেখলাম। একটা বই আঙুলের ছাপ সম্বন্ধে, একটার নাম ক্রিমিনোলজি, আর একটা ক্রাইম অ্যান্ড ইটস ডিটেকশন। 4 নম্বর বইটার নামের মানেই বুঝতে পারলাম না, তবে এটায় অনেক ছবি রয়েছে। তার মধ্যে পরপর 10 পাতায় শুধু বিভিন্ন রকমের পিস্তল আর বন্দুক। ফেলুদা রিভলভারটা সঙ্গে এনেছে কি? প্রশ্নটা মাথায় আসতেই মনে পড়ল, ফেলুদা তো গোয়েন্দাগিরি করতে আসেনি, আর সেটার কোনো প্রয়োজনও নেই। কাজেই রিভলভারেরই বা দরকার হবে কেন? বইগুলো সুটকেসে রেখে খাটে বসতে যাব এমন সময় আচমকা অচেনা গলার আওয়াজ পেয়ে বুকটা ধড়াস করে উঠল। এবারের লোকটিকে চেনায় কোনো অসুবিধে নেই। ইনি গোকুল নন, রাজেন বাবু নন, গাড়ির ড্রাইভার নন, আর রান্নার ঠাকুর তো ননই। কাজেই ইনি বিশ্বনাথ বাবু ছাড়া আর কেউ হতে পারেন না। আপনাকে অনেক দেরি করিয়ে দিলাম। ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন, আমার নাম বিশ্বনাথ মজুমদার। সেটা আর বলে দিতে হয় না। বাপের সঙ্গে বেশ মিল আছে চেহারায়, বিশেষ করে চোখ আর নাকে। বয়স 40-45 হবে। মাথার চুল এখনো সবই কাঁচা, গোঁপদাড়ি নেই। ঠোঁট দুটো অসম্ভব রকম পাতলা। ভদ্রলোককে আমার ভালো লাগলো না। কেন ভালো লাগলো না সেটা অবশ্যই বলা মুশকিল। একটা কারণ বোধহয় উনি আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছেন, আর আরেকটা কারণ, যদিও এটা ভুল হতে পারে, ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসলেও সে হাসিটা কেন জানি
খাঁটি বলে মনে হলো না। যেন আসলে সত্যি করে আমাদের দেখে খুশি হননি। সেটা হবেন আমরা চলে গেলে পর। ফেলুদা আর আমি বিশ্বনাথবাবুর সঙ্গে নিচে নেমে সোজা গিয়ে হাজির হলাম খাবার ঘরে। আমি ভেবেছিলাম মাটিতে বসে খেতে হবে, এখন দেখছি বেশ বড় একটা ডাইনিং টেবিল রয়েছে, আর তার উপরে রূপোর থালা বাটি গেলাস সাজানো রয়েছে। যে যার জায়গায় বসার পর বিশ্বনাথবাবু বললেন, আমার আবার কি শীত কি গ্রীষ্ম দুবেলা চান করার অভ্যেস, তাই একটু দেরি হয়ে গেল। ভদ্রলোকের গা থেকে দামি সাবানের গন্ধ পেয়েছি আগেই, এখন মনে হচ্ছে বোধহয় সেন্টও মেখে এসেছেন। বেশ শৌখিন লোক, সন্দেহ নেই। সাদা সিল্কের শার্টের ওপর গাঢ় সবুজ রঙের হাত কাটা কার্ডিগান, আর তার সঙ্গে ছাই রঙের টেরিলিনের প্যান্ট। বাটি চাপা ভাত ভেঙে মোচার ঘণ্ট দিয়ে খাওয়া শুরু করে দিলাম। থালার চারপাশে গোল করে সাজানো বাটিতে রয়েছে আরও 3 রকমের তরকারি, সোনামুগের ডাল আর রুই মাছের ঝোল। বাবার সঙ্গে কথা হয়েছে? জিজ্ঞেস করলেন বিশ্বনাথবাবু। হ্যাঁ, বলল ফেলুদা। উনি আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছেন। বই উপহার দিয়ে? হ্যাঁ, আজকের বাজারে ওই বই যদি পাওয়াও যেত তাহলেও দাম পড়তো কমপক্ষে 500-700 টাকা। বিশ্বনাথবাবু হেসে বললেন, আপনাকে ডেকে পাঠিয়েছেন জেনে আমি বাবাকে একটু ধমকি দিয়েছিলাম। শহুরের লোকদের এই অজপাড়াগায় ডেকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ফেলুদা কথাটার প্রতিবাদ করল। কি বলছেন মিস্টার মজুমদার? আমার তো এখানে এসে দারুণ লাভ হয়েছে, কষ্টের কোনো কথাই ওঠে না। বিশ্বনাথবাবু ফেলুদার কথায় তেমন আমল না দিয়ে বললেন, আমার তো এই 4 দিনে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বাবা যে কি করে একটানা এতদিন রয়েছেন যায় না। বাইরে একেবারেই যান না? শুধু তাই না, বেশিরভাগ সময় ওর ওই অন্ধকার ঘরে খাটের উপর শুয়ে থাকেন। দিনে কেবল 2 বার কিছুক্ষণের জন্য বাগানে গিয়ে বসেন। এখনো বেশি শরীরের জন্য সেটাও বন্ধ। আপনি আর কদিন আছেন? আমি আমি কালই যাব। বাবার এখন ইমিডিয়েট কোনো ডেঞ্জার নেই। আপনারা তো বোধ হয় 8:30 ট্রেনে ফিরছেন। আগে হ্যাঁ। তাহলে আপনারাও যাবেন না? আমিও বেরোবো। ফেলুদা ভাতে ডাল ঢেলে বলল, আপনার বাবার তো নানান রকম শখ দেখলাম। আপনি নিজে কি একেবারে 100% ব্যবসাদার? হ্যাঁ মশাই, কাজকর্ম করে আর অন্য কিছু করার প্রবৃত্তি থাকে না। বিশ্বনাথবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা যখন ঘরে ফিরে এলাম তখন বেজেছে প্রায় 9:30। এখানে ঘড়ির টাইমের আর কোনো মানে নেই আমার কাছে, কারণ 7টা থেকেই মনে হচ্ছে মাঝরাত্রির। ফেলুদাকে বললাম, বালিশগুলো উল্টো দিকে করে শুলে তোমার কোনো আপত্তি আছে? কেন বলতো? তাহলে আর চোখ খুললেই ডাকাত বাবুটিকে দেখতে হবে না। ফেলুদা হেসে বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ভদ্রলোকের চাহনিটা যে আমারও খুব ভালো লাগছিল তা বলতে পারি না। শোবার আগে ফেলুদা লণ্ঠনের আলোটা কমিয়ে দিল, আর তার ফলে ঘরটাও যেন আরো ছোট হয়ে গেল। চোখ যখন প্রায় বুজে এসেছে তখন হঠাৎ ফেলুদার মুখে ইংরেজি কথা শুনে অবাক হয়ে এক ধাক্কায় ঘুমটা ছুটে গেল। স্পষ্ট শুনলাম ফেলুদা বলল, There was a brown crow. আমি কুনুইয়ে ভর করে উঠে বসলাম। ব্রাউন ক্রো? কাক আবার ব্রাউন হয় নাকি? এসব কি আবল তাবল বকছো ফেলুদা? গবোরিওর বইগুলো বোধহয় পেয়ে গেলাম রে তপসে। সে কি, সমাধান হয়ে গেল? খুব সহজ।
এদেশে এসে সাহেবরা যখন গোড়ার দিকে হিন্দি শিখত তখন উচ্চারণের সুবিধের জন্য কতগুলো কায়দা বার করেছিল। There was a brown crow। এই কথাটার সঙ্গে কিন্তু বাদামি কাকের কোনো সম্পর্ক নেই। এটা আসলে সাহেব তার বেয়ারাকে দরজা বন্ধ করতে বলছে। There was a bunk crow। এই ত্রিনয়নের ব্যাপারটাও কতকটা সেই রকম। গোড়ায় ত্রিনয়নকে 3 ভেবে বারবার হোঁচট খাচ্ছিলাম। সে কি, ওটা 3 নয় বুঝি? আমিও তো ওটাকে 3 ভাবছিলাম। 3 নয়, ত্রিনয়নের 3টা হলো 3 আর নয়ন হলো 9, 2 মিলে 3-9। ত্রিনয়ন ও ত্রিনয়ন হলো 39 ও 39। এখানে ও মানে 0 অর্থাৎ 0। আমি লাফিয়ে উঠলাম, তাহলে একটু 0 মানে? 820, জলের মতো সোজা। সুতরাং পুরো সংখ্যা হচ্ছে 39039820। কেমন ঢুকলো মাথায়? এবার ঘুমো। মনে মনে ফেলুদার বুদ্ধির তারিফ করে আবার বালিশে মাথা দিয়ে চোখ বুজতে যাব, এমন সময় আবার বারান্দায় পায়ের আওয়াজ। রাজেন বাবু। এত রাত্রে ভদ্রলোকের কি দরকার? আবার ফেলুদাকে জিজ্ঞেস করতে হলো, কিছু বলবেন রাজেন বাবু? ছোটবাবু জিজ্ঞেস করলেন আপনাদের আর কিছু দরকার লাগবে কিনা। না না, কিচ্ছু না, সব ঠিক আছে। ভদ্রলোক যেভাবে এসেছিলেন সেইভাবেই আবার চলে গেলেন। চোখ বন্ধ করার আগে বুঝতে পারলাম জানলার খড়খড়ি দিয়ে আসা চাঁদের আলোটা হঠাৎ ফিকে হয়ে গেল, আর সেই সঙ্গে শোনা গেল দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন। তারপর বিড়ালটা কোত্থেকে জানি দুবার ম্যাও ম্যাও করে উঠল। তারপর আর কিছু মনে নেই। সকালে উঠে দেখি ফেলুদা ঘরের জানলাগুলো খুলছে। বলল, রাত্রিরে বৃষ্টি হয়েছিল, টের পাসনি? রাত্রে যাই হোক, এখন যে মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ বেরিয়েছে সেটা খাটে শোয়া অবস্থাতেও বাইরে গাছের পাতা দেখে বুঝতে পারছি। আমরা ওঠার আধ ঘন্টার মধ্যে চা এনে দিল বুড়ো গোকুল। দিনের আলোতে ভালো করে ওর মুখ দেখে মনে হলো গোকুল যে শুধু বুড়ো হয়েছে তা নয়, তার মতো এমন ভেঙে পড়া দুঃখী ভাব আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। কালী কিঙ্কর বাবু উঠেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। গোকুল কানে কম শোনে কিনা জানি না, সে প্রশ্নটা শুনে কেমন যেন ফ্যাল ফ্যাল মুখ করে ফেলুদার দিকে দেখল। তারপর দ্বিতীয়বার জিজ্ঞেস করাতে মাথা নেড়ে হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে গেল। 7:30 নাগাদ আমরা কালী কিঙ্কর বাবুর ঘরে গিয়ে হাজির হলাম। ভদ্রলোক ঠিক কালকেরই মতো বিছানায় শুয়ে আছেন কম্বলের তলায়। তার পাশে জানলাটা দিয়ে রোদ আসে বলেই বোধহয় উনি সেটাকে বন্ধ করে রেখেছেন। ঘরটা তাই সকালবেলাতেও বেশ অন্ধকার। যেটুকু আলো আছে সেটা আসছে বারান্দার দরজাটা দিয়ে। আজ প্রথম লক্ষ্য করলাম ঘরের দেওয়ালে কালী কিঙ্কর বাবুর একটা বাঁধানো ফটোগ্রাফ রয়েছে। ছবিটা বেশ কিছুদিন আগে তোলা, কারণ তখনও ভদ্রলোকের গোঁপদাড়ি পাকতে শুরু করেনি। ভদ্রলোক বললেন, ভোরে ওর বইগুলো আগে থেকেই বার করে রেখেছি, কারণ আমি জানি তুমি সফল হবে। ফেলুদা বলল, হয়েছে কিনা সেটা আপনি বলবেন। 39039820, ঠিক আছে? সাবাস গোয়েন্দা। হেসে উঠলেন কালী কিঙ্কর মজুমদার। না, বইগুলো নিয়ে তোমার থলির মধ্যে পুরে ফেলো, আর দিনের আলোতে একবার সিন্ধুকের গায়ে দাগগুলো দেখো দেখি। আমার তো মনে হচ্ছে না ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে। ফেলুদা বলল, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকলেই হলো। ফেলুদা আরেকবার ধন্যবাদ দিয়ে প্রথম ডিটেকটিভ ঔপন্যাসিকের লেখা বই 4খানা তার ঝোলার মধ্যে পুরে নিল। তোমরা চা খেয়েছ তো? কালী কিঙ্কর বাবু জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ। ড্রাইভারকে বলা আছে
গাড়ি বার করেই রেখেছে, তোমাদের স্টেশনে পৌঁছে দেবে। বিশ্বনাথ খুব ভোরে বেরিয়ে গেছে, বলল 10টার মধ্যে কলকাতায় পৌঁছতে পারলে সুবিধে হয়। রাজেন গেছে বাজারে, গোকুল তোমাদের জিনিসপত্র গাড়িতে তুলে দেবে। তোমরা কি স্টেশনে যাওয়ার আগে একটু আশেপাশে ঘুরে দেখতে চাও? ফেলুদা বলল, আমি ভাবছিলাম 10:30 ট্রেনটার জন্য অপেক্ষা না করে এখনই বেরিয়ে পড়লে হয়তো 372 ডাউনটা ধরতে পারবো। তা বেশ তো, তোমাদের মতো শহরের লোকেদের পল্লীগ্রামে বন্দি করে রাখতে চাই না। তবে তুমি আসাতে আমি যে খুবই খুশি হয়েছি, সেটা আমার একেবারে অন্তরের কথা। কাল রাত্রিরের বৃষ্টিতে ভেজা রাস্তা দিয়ে গাড়িতে করে পলাশী স্টেশনের দিকে যেতে যেতে আমি সকালবেলা রোদে ভেজা ধান ক্ষেতের দৃশ্য দেখছি। এমন সময় শুনলাম ফেলুদা ড্রাইভারকে একটা প্রশ্ন করল। স্টেশনে যাবার কি এছাড়া আর কোনো রাস্তা আছে? আগে না বাবু, বলল মণিলাল ড্রাইভার। ফেলুদার মুখ গম্ভীর। একবার ভাবলাম জিজ্ঞেস করিও কি ভাবছে, কোনো সন্দেহর কারণ ঘটেছে কিনা, কিন্তু সাহস হলো না। রাস্তায় কাদা ছিল বলে 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগলো স্টেশনে পৌঁছতে। মাল নামিয়ে গাড়ি ছেড়ে দিলাম। ফেলুদা কিন্তু টিকিট ঘরের দিকে গেল না। মালগুলো স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আবার বাইরের রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় সাইকেল রিক্সার লাইন। সবচেয়ে সামনের রিক্সার মালিকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো, এখানকার থানাটা কোথায় জানেন? জানি বাবু। চলুন তো, তাড়া আছে। প্রচন্ডভাবে প্যাক প্যাক করে হর্ন দিতে দিতে ভিড় কাটিয়ে কলিশন বাঁচিয়ে আমরা 5 মিনিটের মধ্যে থানায় পৌঁছে গেলাম। ফেলুদার খ্যাতি যে এখান পর্যন্ত পৌঁছে গেছে সেটা বুঝলাম যখন সাব ইন্সপেক্টর মিস্টার সরকার ওর পরিচয় দিতেই চিনে ফেলল। ফেলুদা বলল, ঘুরগুটিয়ার কালীকিঙ্কর মজুমদার সম্বন্ধে কি জানেন বলুন তো? কালীকিঙ্কর মজুমদার? সরকার ভুরুকুচ করলেন। তিনি তো ভালো লোক বলে জানি মশাই, সাথেও নেই কালীকিঙ্কর বাবু জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ। ড্রাইভারকে বলা আছে গাড়ি বার করেই রেখেছে, তোমাদের স্টেশনে পৌঁছে দেবে। বিশ্বনাথ খুব ভোরে বেরিয়ে গেছে, বলল 10টার মধ্যে কলকাতায় পৌঁছতে পারলে সুবিধে হয়। রাজেন গেছে বাজারে, গোকুল তোমাদের জিনিসপত্র গাড়িতে তুলে দেবে। তোমরা কি স্টেশনে যাওয়ার আগে একটু আশেপাশে ঘুরে দেখতে চাও? ফেলুদা বলল, আমি ভাবছিলাম 10:30 ট্রেনটার জন্য অপেক্ষা না করে এখনই বেরিয়ে পড়লে হয়তো 372 ডাউনটা ধরতে পারবো। তা বেশ তো, তোমাদের মতো শহরের লোকেদের পল্লীগ্রামে বন্দি করে রাখতে চাই না। তবে তুমি আসাতে আমি যে খুবই খুশি হয়েছি, সেটা আমার একেবারে অন্তরের কথা। কাল রাত্রিরের বৃষ্টিতে ভেজা রাস্তা দিয়ে গাড়িতে করে পলাশী স্টেশনের দিকে যেতে যেতে আমি সকালবেলা রোদে ভেজা ধান ক্ষেতের দৃশ্য দেখছি। এমন সময় শুনলাম ফেলুদা ড্রাইভারকে একটা প্রশ্ন করল। স্টেশনে যাবার কি এছাড়া আর কোনো রাস্তা আছে? আগে না বাবু, বলল মণিলাল ড্রাইভার। ফেলুদার মুখ গম্ভীর। একবার ভাবলাম জিজ্ঞেস করিও কি ভাবছে, কোনো সন্দেহর কারণ ঘটেছে কিনা, কিন্তু সাহস হলো না। রাস্তায় কাদা ছিল বলে 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগলো স্টেশনে পৌঁছতে। মাল নামিয়ে গাড়ি ছেড়ে দিলাম। ফেলুদা কিন্তু টিকিট ঘরের দিকে গেল না। মালগুলো স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আবার বাইরের রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় সাইকেল রিক্সার লাইন। সবচেয়ে সামনের রিক্সার মালিকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো, এখানকার থানাটা কোথায় জানেন? জানি বাবু। চলুন তো, তাড়া আছে।
প্রচণ্ডভাবে প্যাক প্যাক করে হর্ন দিতে দিতে ভিড় কাটিয়ে কলিশন বাঁচিয়ে আমরা 5 মিনিটের মধ্যে থানায় পৌঁছে গেলাম। ফেলুদার খ্যাতি যে এখান পর্যন্ত পৌঁছে গেছে সেটা বুঝলাম যখন সাব ইন্সপেক্টর মিস্টার সরকার ওর পরিচয় দিতেই চিনে ফেলল। ফেলুদা বলল, ঘুরগুটিয়ার কালীকিঙ্কর মজুমদার সম্বন্ধে কি জানেন বলুন তো? কালীকিঙ্কর মজুমদার? সরকার ভুরুকুচ করলেন। তিনি তো ভালো লোক বলে জানি মশাই, সাথেও নেই পাঁচ নেই, তার সম্বন্ধে তো কোনোদিন কোনো বদনাম শুনিনি। আর তাঁর ছেলে বিশ্বনাথ, তিনি কি এখানেই থাকেন? সম্ভবত কলকাতায়। কেন, কি ব্যাপার মিস্টার মিত্তির? আপনার জিপটা নিয়ে একবার আমার সঙ্গে আসতে পারবেন? ঘোরতর গোলমাল বলে মনে হচ্ছে। কাদা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে জিপ ছুটে চলল ঘুরঘুটিয়ার দিকে। ফেলুদা প্রচন্ড চাপা উত্তেজনার মধ্যে শুধু একটি বার মুখ খুলল, যদিও তার কথা আমি ছাড়া আর কেউ শুনতে পেল না। অথরাইটিস, সিন্ধুকে দাগ, ডিনারের বিলম্ব, রাজেনবাবুর কড়া দ্বারা, ম্যাথলিন, সব ছকে পড়ে গেছে রে তোপসে। ফেলু মিত্তির ছাড়াও যে অনেক লোকে অনেক বুদ্ধি রাখে সেটা সবসময় খেয়াল থাকে না। মজুমদার বাড়ি পৌঁছে প্রথম যে জিনিসটা দেখে অবাক লাগলো সেটা হলো একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি। ফটকের বাইরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এটাই নিঃসন্দেহে বিশ্বনাথ বাবুর গাড়ি। জিপ থেকে নামতে নামতে ফেলুদা বলল, লক্ষ্য কর, গাড়িটাতে কাদাই লাগেনি। এই গাড়ি সবে মাত্র রাস্তায় বেরোলো। বিশ্বনাথ বাবুর ড্রাইভারই বোধ হয়, কারণ এই লোকটাকে আগে দেখিনি। আমাদের দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে মুখ ফ্যাকাশে করে গেটের ধারে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তুমি এই গাড়ির ড্রাইভার? ফেলুদা প্রশ্ন করল। আগে হ্যাঁ। বিশ্বনাথ বাবু আছেন? লোকটা ইতস্তত করছে দেখে ফেলুদা আর অপেক্ষা না করে সোজা গিয়ে ঢুকলো বাড়ির ভেতর। তার পেছনে দারোগা, আমি আর একজন কনস্টেবল। আবার সেই প্যাসেজ দিয়ে গিয়ে সেই সিঁড়ি দিয়ে দৌড়ে ওপরে উঠে ফেলুদা এবং আমরা 3 জন সোজা ঢুকলাম কালী কিঙ্কর বাবুর ঘরে। ঘর খালি, বিছানায় কম্বলটা পড়ে আছে, আর যা ছিল সব ঠিক তেমনই আছে, কিন্তু মালিক নেই। সর্বনাশ, বলে উঠল ফেলুদা। সে সিন্দুকটার দিকে চেয়ে আছে। সেটা হাঁ করে খোলা। বেশ বোঝা যাচ্ছে তার থেকে অনেক কিছু বার করে নেওয়া হয়েছে। দরজার বাইরে গোকুল এসে দাঁড়িয়েছে। সে থরথর করে কাঁপছে, তার চোখে জল। দেখে মনে হয় যেন তার শেষ অবস্থা। তার উপর হুমড়ি দিয়ে পড়ে ফেলুদা বলল, বিশ্বনাথ বাবু কোথায়? তিনি পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। দেখুন তো মিস্টার সরকার। দারোগা আর কনস্টেবল অনুসন্ধান করতে বেরিয়ে গেল। শোনো গোকুল। ফেলুদা 2 হাত দিয়ে গোকুলের কাঁধ দুটোকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, একটিও মিথ্যে কথা বললে তোমার হাজতে যেতে হবে। কালীকিঙ্কর বাবু কোথায়? গোকুলের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। আগে আগে তাকে খুন করেছেন। কে? ছোটবাবু। কবে? সেদিন ছোটবাবু এলেন সেদিনই, রাত্রির বেলা। বাপ বেটায় কথা কাটাকাটি হলো। ছোটবাবু সিন্ধুকের নম্বর চাইলেন। কর্তাবাবু বললেন আমার টিয়া জানে, তার কাছ থেকে জেনে নিও, আমি বলবো না। তারপরে তার কিছুক্ষণ পরে ছোটবাবু আর তেনার গাড়ির ড্রাইভার বাবু দুজনে মিলে। গোকুলের গলা ধরে এলো। বাকিটা
তাকে খুব কষ্ট করে বলতে হলো, দুজনে মিলে কর্তাবাবুর লাশ নিয়ে গিয়ে ফেললো পেছনের দিকে জলে, গলায় পাথর বেঁধে। আমার মুখ বন্ধ করেছে ছোট বাবু, প্রাণের ভয় দেখিয়ে। বুঝেছি। আর রাজেন বাবু বলে তো কোনো লোকই নেই, তাই না? ছিলেন, তবে তিনি মারা গেছেন আজ 2 বছর হয়ে গেল। চলে আয় তপসে। আমি আর ফেলুদা এবার ছুটলাম নিচে। সিঁড়ি দিয়ে নেমে বাঁয়ে ঘুরলেই পেছনে বাগানে যাওয়ার দরজা। বাইরে বেরোনো মাত্র মিস্টার সরকারের চিৎকার শুনলাম, পালাবার চেষ্টা করবেন না মিস্টার মজুমদার, আমার হাতে অস্ত্র রয়েছে। ঠিক সেই মুহূর্তেই শোনা গেল একটা জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ আর একটা পিস্তলের আওয়াজ। আমরা দুজনে দৌড়ে গাছগাছড়া ঝোপঝাড় ভেঙে এগিয়ে গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে মিস্টার সরকার হাতে রিভলভার নিয়ে আমাদের দিকে পেছন করে দাঁড়িয়ে আছেন। তেঁতুল গাছের পরেই কালকের দেখা পুকুরটা, আর জলের বেশিরভাগই সবুজ পানায় ঢাকা। লোকটা আগেই লাফ দিয়েছে, বললেন মিস্টার সরকার। সাঁতার জানে না। গিরিশ, দেখো তো দেখি টেনে তুলতে পারো কিনা। কনস্টেবল বিশ্বনাথ বাবুকে শেষ পর্যন্ত টেনে তুলেছিল। এখন ছোট বাবুর দশা ওই টিয়া পাখির মতোই, খাঁচায় বন্দি। সিন্দুক থেকে টাকা কড়ি গয়নাগাটি যা নিয়েছিলেন সবই উদ্ধার হয়েছে। লোকটা ব্যবসা করত ঠিকই, কিন্তু তার সঙ্গে জুয়া ইত্যাদির অনেক বদভ্যাস ছিল, যার ফলে ইদানিং ধার দেনায় তার অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। ফেলুদা বলল, কালীকিঙ্কর বাবুর সঙ্গে দেখা করার প্রায় 20 মিনিট পর রাজেনবাবু হাজির হন, আর রাজেনবাবু চলে যাবার প্রায় আধ ঘন্টা পর বিশ্বনাথ বাবু সাক্ষাৎ পাই। 3 জনকে একসঙ্গে একবারও দেখা যায়নি। এটা ভাবতে ভাবতেই প্রথমে সন্দেহটা জাগে, 3টে লোকই আছে তো, নাকি একজনই পালা করে 3 জনের ভূমিকা পালন করছে। তখন অ্যাক্টিংয়ের বইগুলোর কথা মনে হলো, তাহলে কি বিশ্বনাথ বাবুরই এককালে শখ ছিল থিয়েটারের? তিনি যদি ছদ্মবেশে ওস্তাদ হয়ে থাকেন, অভিনয় জেনে থাকেন, তাহলে এইভাবে এই অন্ধকার বাড়িতে আমাদের বোকা বানানো তার পক্ষে কঠিন নয়। হাতটা তাকে কম্বলের নিচে লুকিয়ে রাখতে হয়েছিল, কারণ নিজের হাতকে মেকআপ করে কি করে 73 বছরের বুড়োর হাত করতে হয় সেই বিদ্যে তার জানা ছিল না। সন্দেহ একেবারে পাকা হলো যখন সকালে দেখলাম কাদার উপরে বিশ্বনাথ বাবুর গাড়ির টায়ারের ছাপ পড়েনি। আমি কথার ফাঁকে প্রশ্ন করলাম, তোমাকে এখানে আসতে লিখেছিল কে? ফেলুদা বলল, সেটা কালীকিঙ্কর বাবুই লিখেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বনাথ বাবু সেটা জেনেছিলেন। তিনি আসতে বাধা দেননি, কারণ আমার বুদ্ধির সাহায্যে তাঁর সংকেতটি জানার প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত আমাদের 10টা ট্রেনই ধরতে হলো। রওনা হওয়ার আগে ফেলুদা তার সুটকেস আর ঝোলা থেকে 8খানা বই বার করে আমার হাতে দিয়ে বলল, খুনির হাত থেকে উপহার নেবার বাসনা নেই আমার। তবে বুকশেলফের ফাঁকগুলো ভরিয়ে দিয়ে তো। আমি যখন বই রেখে কালীকিঙ্কর বাবুর ঘর থেকে বেরোচ্ছি, তখনও টিয়া বলছে, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো।